দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 13ই আগস্ট মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই এক নজরে সংবাদ শিরোনাম। বাংলাদেশে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাড়ি মন্দিরের তালিকা তৈরি হচ্ছে, দেওয়া হবে আর্থিক সহায়তা। কাল বৈঠকেও ইউনূস। প্রবল মারে চশমার কাজ ঢোকে চোখে, দেওয়ালে ঠোকা হয় মাথা। আরজিকর কাণ্ডে ময়না তদন্তে ভয়ঙ্কর তথ্য। সরকারের মস্ত ভুল, বকেয়া ডিএ পাওয়া সত্ত্বেও বাড়ল সমস্যা। ক্ষুব্ধ রাজ্য সরকারের কর্মীরা। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যা জানালেন তিনি, সন্তান পালন করতে 730 দিন ছুটি নিতে পারবেন পুরুষেরাও। বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্বাচন বাতিল চেয়ে আরামবাগের বিজেপি প্রার্থীর মামলায় সব পক্ষকে নোটিশ দিল হাইকোর্ট। বোঝাই যাচ্ছে কেন ভীত ছিলেন। হিন্ডেনবার্গ ইস্যুতে মোদিকে তোপ রাহুলের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর থেকে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার ঘটনা সামনে এসেছে। বিশেষ করে হিন্দুদের উপর বাড়িঘর ভাঙচুর, শারীরিক নিগ্রহ বাদ যায়নি কিছুই। এবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের ইসলামিক পণ্ডিত আবুল ফৈজ মোহাম্মদ খালিদ হোসেন। সোমবার তিনি ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করছে। তার সংযোজন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। দুষ্কৃতীদের শাস্তি দেওয়া হবে। এর পাশাপাশি কারো বাড়িতে হামলা হলে তা রিপোর্ট করার জন্য একটি হটলাইন চালু করা হবে। এছাড়া ভাঙচুর হওয়া বাড়ি এবং মন্দিরের একটি তালিকা তৈরি করা হচ্ছে। যারা এসবের শিকার হয়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। রবিবারই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেন। দেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়লে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া যায়নি, এই মন্তব্য করে ক্ষমা প্রার্থনা করেন। বলেন, আমার সংখ্যালঘু ভাইদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিশ্বাস করি এখনো একাধিক জায়গায় সংখ্যালঘুদের ওপর হিংসা হচ্ছে। পুলিশগিরি এখন ভালো পরিস্থিতিতে নেই। তাই সমাজের কাছে আমার আর্জি, সংখ্যালঘুদের সুরক্ষিত রাখুন। ওরা আমাদের ভাই, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। এমনকি আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপুজো ঘিরেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, শনিবার বাংলাদেশের চট্টগ্রামে জমায়েত করেন সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের উপর চলতে থাকা হামলার প্রতিবাদে সামিল হন তারা নিরাপত্তা ও সমান অধিকারের দাবি জানান। 7 লাখের বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন বলে অনুমান। উল্লেখ্য, গত কয়েকদিনে বাংলাদেশি হিন্দুদের উপর হামলায় অনেকে আহত হয়েছেন। বাড়ি ঘর মন্দির ভাঙচুর হয়েছে। আরজিকরে তরুণী চিকিৎসকের মৃতদেহে যে ধরনের এবং যত সংখ্যক আঘাতের চিহ্ন মিলেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব? শুধু কি সঞ্জয় একা, নাকি অন্য কেউ ঘটনার রাতে সঙ্গী ছিল তার? জানতে মরিয়া কলকাতা পুলিশ। সেদিন রাতে হাসপাতালের জরুরি বিল্ডিং এর সেমিনার রুমে ঠিক কি হয়েছিল? ময়না তদন্তের রিপোর্টে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি, খুন ধর্ষণের আগে মারধরে প্রবল বল প্রয়োগ করা হয়েছিল নির্যাতিতার উপর। তারই ইঙ্গিত মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে। কোন আঘাত কিভাবে হয়েছে তারই ইঙ্গিত রয়েছে রিপোর্টে। এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন নির্যাতিতা। ধস্তাধস্তি হয়েছিল, বাধা দিতে চেয়েছিলেন নির্যাতিতা। তিনি যে বাধা দিয়েছিলেন তারও প্রমাণ পেয়েছে পুলিশ। অভিযুক্তের হাত ও মুখে আঁচড়ের ক্ষত দাগ মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল। চোখের ক্ষত ভাঙা চশমার কাছে ঘটেছে। সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিলেন ওই চিকিৎসক। প্রবল ধস্তাধস্তিতে চশমার কাজ ভেঙে যায়। কাজ ভেঙে ক্ষত এবং চোখ থেকে রক্ত বেরিয়ে পড়ে। মাথায় আঘাত রয়েছে। ধস্তাধস্তির সময় চিৎকার রুখতে নির্যাতিতার মুখ চেপে দেয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। মুখে আঁচড়ের ক্ষত রয়েছে। বল প্রয়োগ করে তরুণীর মুখ চেপে ধরা হয়েছিল। ছটফট করছিলেন তরুণী। সঞ্জয়ের প্রবল শক্তি দিয়ে বল প্রয়োগ করার জন্য তারই নখে তরুণীর মুখে ক্ষত হয়েছিল। শ্বাসরোধ করতে গলা টেপা হয়, ভেঙে যায় থাইরয়েড কার্টিলেজ। চিৎকার রুখতে মুখ ও গলা ক্রমাগত টিপে ধরা হয়েছিল। গলা টিপে শ্বাসরোধ করা হয়। শ্বাস আটকে
আটকে গিয়ে মৃত্যু হয় চিকিৎসক তরুণীর। যৌনাঙ্গে গভীর ক্ষত মিলেছে, বিকৃত যৌন লালসা এবং মদ্যপ থাকার কারণে ক্রমাগত আঘাত হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের ক্ষত রয়েছে। নির্যাতিতা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তাতেই তার নখের ক্ষত মিলেছে অভিযুক্তের শরীরে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করে চলেছেন। অবশেষে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, সেই মতো অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। কিন্তু টাকা পাওয়ার পরে তৈরি হয়েছে নতুন সমস্যা। তাই অবিলম্বে ভুল শুধরে নেওয়ার দাবি জানাচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। আসলে জুলাই মাসের মাইনের সাথে 1 মাসের বকেয়া দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুশকিল হলো সেটা পে স্লিপে মহার্ঘ ভাতা হিসেবে দেখানো হয়নি, বরং ওই টাকাটা ইন্টারিম রিলিফ নামে দেখানো হয়েছে, যেটা এখন সমস্যা না করলেও পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজ্য সরকারের কর্মচারীরা। এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানান, জুলাই মাসের বেতনের সাথে এপ্রিল মাসের বাকি থাকা 4% ডিএ দেওয়া হয়েছে, কিন্তু যখন পে স্লিপ ডাউনলোড করা হচ্ছে তখন তাতে ডিএ এরিয়ারের বদলে আইআর অর্থাৎ ইন্টারিম রিলিফ হিসেবে দেখানো হয়েছে। বার্ষিক স্টেটমেন্টেও আইআর হিসেবেই দেখা যাচ্ছে। তাই শিক্ষা দপ্তরের কাছে দ্রুত এই ভুল সংশোধন করা উচিত, না হলে বহু ক্ষেত্রে যেখানে পে স্লিপ ব্যবহৃত হয় সেখানে সমস্যা দেখা দেবে। প্রসঙ্গত এবছর মে মাসেই কর্মীদের 4% ডিএ বাড়ানোর কথা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সেই মতো এপ্রিল মাস থেকেই ডিএ কার্যকর হওয়ার কথা ছিল, যেটা জুলাই মাসের বেতনের সাথে পাঠানো হয়েছিল, কিন্তু তাতেও সমস্যা দেখা দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্য সরকারের কর্মীরা। অন্যদিকে বর্তমানে 6ষ্ঠ বেতন কমিশনের হিসাবে 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা, কিন্তু সূত্র মতে আগামী মাসেই নতুন করে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে আবারও কেন্দ্র ও রাজ্যের ডিএর মধ্যে পার্থক্য থেকেই যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার বিকেলে বহরমপুরের তৃণমূলের শিক্ষা সেলের একটি কর্মশালায় যোগ দিতে এসেছিলেন মন্ত্রী। সেখানেই নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, মামলা যে কেউ করতেই পারেন, এটা তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু সবসময় মামলা করে কি শিক্ষক নিয়োগ আটকে রাখা সম্ভব? আমরা 2023 সালে প্রাথমিকে 10,000 শিক্ষক নিয়োগ করেছিলাম, তাতেও মামলা করা হয়েছিল। আমরা শিক্ষকদের ডেকে কথা বলেছিলাম, সামনে আবারও শিক্ষক নিয়োগ করা হবে, তাতেও যদি কেউ মামলা করবেন তবে তাতে রাজ্যকে হারানো কঠিন হবে। আমি অবশ্যই আশাবাদী সব নিয়োগ সুষ্ঠুভাবে হবে। আমরা সবসময় মানুষের কথা ভাবি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলেন, তা হলো মানুষের জন্য কাজ করতে হবে, আর বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এসবের উপর জোর দেন। আমরাও সেভাবে কাজ করি। শিক্ষামন্ত্রী আরো বলেন, আরেকটি বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ ধর্ম নিয়ে ভেদাভেদ নয়, ধর্মীয় কারণে মানুষের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, মানুষের পাশে থাকতে হবে। মানুষের কোনো সমস্যা হলে তার সমাধান করতে সবাইকেই এগিয়ে আসতে হবে। ব্রাত্য সন্ধেয় যান জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের একটি অনুষ্ঠানে। সেখানে কলেজের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। দুটি অনুষ্ঠানেই ছিলেন জেলা তৃণমূল বিধায়কেরা। বড় খবর সামনে এলো, সন্তানের দেখাশোনার জন্য এবার 2 বছরের ছুটি নিতে পারবেন পুরুষেরাও। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ। বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে, তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন? কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, সন্তানের দেখাশোনার জন্য পুরুষেরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি নিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক শিক্ষকের মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিংহ এই নির্দেশ দেন। এই বিষয়ে 2018 সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য 730 দিন অর্থাৎ 2 বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন। এর জন্য কোনো বেতন কাটা হয় না। এ রাজ্যে পুরুষদের ওই ছুটি 30 দিন দেওয়া হয়, তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয়। ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক। আদালত জানায়, রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে। আগামী 3 মাসের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে। আদালত জানায়, এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। আরামবাগের ভোট বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। সেই মামলায় এবার নোটিশ জারি করলো উচ্চ আদালত। সব পক্ষকে নোটিশ দিতে বলা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। আরামবাগের মামলাটি সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দের বেঞ্চে শুনানির জন্য ওঠে। আইনজীবীদের সওয়াল শুনে বিচারপতি নির্দেশ দেন, এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ দেবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। নোটিশ দেওয়া হবে নির্বাচনের কমিশনকে। পাশাপাশি আদালতের নোটিশ যাবে ওই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী তথা সাংসদ মিতালি বাগের কাছেও। এই মামলায় নির্বাচন কমিশনকে আদালত নির্দেশ দিয়েছে আরামবাগে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য এবং নথি সংরক্ষণ করতে।
করতে হবে। সংরক্ষণ করে রাখতে হবে নির্বাচন প্রক্রিয়ার যাবতীয় ভিডিও ফুটেজও। আরামবাগে মাত্র ৬,০০০ ভোটে তৃণমূল প্রার্থী মিতালি বাগ জিতে গিয়েছেন। বিজেপি প্রার্থী জানান যেভাবে ভোট হয়েছে তা তিনি মানছেন না। একই অভিযোগ তোলা হয় ঘাটাল, বসিরহাট, কোচবিহার এবং ডায়মন্ড হারবারেও। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। নির্দেশ বেঞ্চে সেসব মামলা বিচারাধীন। ঘাটাল, কোচবিহার এবং ডায়মন্ড হারবারের প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। তবে বসিরহাটের প্রার্থীর অভিযোগ অন্য। তার অভিযোগ ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের হলফনামায় ত্রুটি ছিল। হলফনামায় নো ডিউস সার্টিফিকেট ছিল না, তাই তার নির্বাচন বাতিলের দাবি তুলেছেন রেখা। এই প্রসঙ্গে শুভেন্দুও বলেছিলেন যে আইনে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে সেই একই আইনে হাজি নুরুলের মনোনয়নও বাতিল হওয়ার কথা। হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মন্তব্য করেন, এখন বোঝা যাচ্ছে কেন তিনি ভীত ছিলেন। এই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা দাবি করলেন, হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে কিভাবে সেবির মতো একটি সাংবিধানিক সংস্থার কার্যক্রম এবং কর্তব্যে আপোষ করা হয়েছে। এদিন রাহুল বলেন, আদানি গোষ্ঠী সম্পর্কে হিন্ডেনবার্গের নতুন রিপোর্টে স্পষ্ট কেন জিপিসিতে ভয় পাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহুল। সেখানে তিনি বলেন, ছোট ব্যবসায়ী তথা খুচরো বিনিয়োগকারীদের সম্পদ রক্ষার দায়িত্ব সেবির উপরে। বর্তমান ঘটনায় সংস্থার সততার উপরে আঘাত এসেছে। এর চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ আদতে সংস্থার কর্তব্যের সঙ্গে আপোষ। কংগ্রেস নেতা আরো বলেন, গোটা ভারত জানতে চায় এত বড় অভিযোগের পরেও সেবি চেয়ারপারসন পদত্যাগ করছেন না কেন। হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে সেবি আদানিদের ক্লিনচিট দিয়েছে সেই সংস্থার প্রধানও আদানিদের থেকে সুবিধা প্রাপ্ত। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয় যে গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তার স্বামীর। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সেবির শীর্ষকর্তা মাধবী পুরী বীজ। এমনকি আদানি গোষ্ঠীও এই অভিযোগ উড়িয়ে দাবি করছেন সংস্থার সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে সেবির বিরুদ্ধে সরব হয়ে এদিন এক্স হ্যান্ডেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, গত বছর আদানির বিরুদ্ধে যে অভিযোগ হিন্ডেনবার্গ তুলেছিল তাতে সুপ্রিম কোর্টের সামনে মোদিজির পরম মিত্রকে ক্লিনচিট দিয়েছিল সেবি। আজ সেই সেবির প্রধানের সঙ্গে আদানিদের সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছে। ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী, মধ্যবিত্ত যারা তাদের কষ্টার্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের রক্ষা করা প্রয়োজন, কারণ তারা সেবিকে বিশ্বাস করে। একই সঙ্গে খাড়গে লেখেন, যতদিন না যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে এই বিরাট দুর্নীতির তদন্ত হচ্ছে ততদিন মোদিজি তার A1 বন্ধুকে অর্থাৎ গৌতম আদানিকে সাহায্য করে যাবেন এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির দফা রফা করতে থাকবেন। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।